নিজেদের শক্তি দেখাবেন বিরোধীরা। অরবিন্দ কেজরিওয়ালের ডাকে আজকে দুপুরে জান্তার মান্তারে ধর্ণা, আর এই মঞ্চ থেকে ফের বিজেপি বিরোধী হয়ে কেশান। এবারে একেবারে নরেন্দ্র মোদীর চৌকাঠে থেকেই মোদী সরকারের বিরুদ্ধে আরো সুর চড়াবেন মমতা বন্দ্যোপাধ্যায়। সরাসরি এই মুহূর্তে চলে যাব দিল্লিতে। আমাদের প্রতিনিধি তুহিন দাস চন্দ্র আমাদের সঙ্গে রয়েছেন। তুহিন, যারা জানতে চাইব, মমতা বন্দ্যোপাধ্যায় আগেই পৌঁছে গিয়েছেন, গতকাল আমরা দেখেছি তাঁরই বক্তব্য শুনেছি, এবং আজকে ধর্ণা মঞ্চে তিনি তো থাকবেনই, নেতৃত্বে তিনি। এবং আমরা 19 তারিখে কলকাতার ব্রিগেডের যে ছবিটা দেখেছিলাম, এবারে সেই একই রকম ছবি দিল্লিতে গিয়ে মোদীর চৌকাঠে গিয়েই সেই একই ছবি দেখতে পাওয়া যাচ্ছে। এই যে এবারে এই দিল্লিতে বসেই মোদী বিরোধী সরকারের ডাক দেওয়া, আরো এক ধাপ এগিয়ে যাওয়া, এটাকে রাজনৈতিক মহল ঠিক কিভাবে ব্যাখ্যা করছে? দেখো, 2019-এর লোকসভা নির্বাচনকে সামনে রেখে রাজধানীর ময়দান থেকে বিজেপি বিরোধী যে সমস্ত শক্তিগুলো রয়েছে, যে শক্তিগুলোকে মমতা বন্দ্যোপাধ্যায়, চন্দ্রবাবু নাইডুরা একজোট করবার চেষ্টা বা প্রয়াস বহুদিন থেকে করে আসছেন, সেই 23 থেকে 24টি বিজেপি বিরোধী রাজনৈতিক দল তারা রাজধানীর ময়দান থেকে বিজেপি বিরোধী যে প্রচার বা 2019-এর লোকসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপিকে এ দেশ থেকে হটানো, নির্বাচনে হারানোর যে প্রয়াস, সেই প্রচারকে তারা তুঙ্গে নিয়ে যেতে চাইছেন। সেই জন্য একেবারে রাজধানীর মাটি থেকেই এই আন্দোলন শুরু হচ্ছে কলকাতার পর। 19শে জানুয়ারির যে ব্রিগেড, সেই ব্রিগেডে আমরা দেখেছি 23 থেকে 24টি বিভিন্ন বিজেপি বিরোধী রাজনৈতিক দলের প্রতিনিধিরা উপস্থিত হয়েছিলেন। সেই সমস্ত রাজনৈতিক দলের সব প্রতিনিধিদের এই যন্তর মন্তরে, দিল্লির যন্তর মন্তরে যে মঞ্চ, ধর্ণা মঞ্চ, সেইখানে কিন্তু আমন্ত্রণ জানানো হয়েছে সবাইকে। সিপিআইএমকেও আমন্ত্রণ জানানো হয়েছে, কংগ্রেসকেও কিন্তু আমন্ত্রণ জানানো হয়েছে। যদিও তাদের তরফ থেকে এখনো কারা আসবেন বা আদৌ আসবেন কিনা কেউ, সেটা এখনো ধর্ণা মঞ্চের যারা উদ্যোক্তা তাদেরকে এখনো পর্যন্ত কিছু কনফার্ম করা হয়নি। তবে অন্য যে সমস্ত বিরোধী রাজনৈতিক দল, বিজেপি বিরোধী রাজনৈতিক দল যারা 2019-কে সামনে রেখে জোটবদ্ধ হয়েছেন, তাদের সব প্রতিনিধি কিন্তু আজকের এই ধর্ণা মঞ্চে উপস্থিত থাকবেন। আমি আমার ক্যামেরা পার্সন সুদীপকে বলবো সেই ধর্ণা মঞ্চের একটু ছবি দেখানোর জন্য। তুমি দেখতেই পাচ্ছ যে একেবারে যন্তর মন্তরের যেখানে এই ধর্ণা হবে, যেখানে 10টা থেকে এই ধর্ণা শুরু হবে, সেখানে মঞ্চ একেবারে করে ফেলা হয়েছে। এখনো পর্যন্ত কিন্তু কোনো পোস্টার বা ব্যানার সেরকমভাবে ধর্ণা মঞ্চে দেখা যাচ্ছে না, বা কোনো পতাকা সেরকমভাবে দলীয় পতাকা দেখা যাচ্ছে না, দলীয় পতাকা কিন্তু সেভাবে দেখা যাচ্ছে না। সুতরাং বলাই যায় যে ব্রিগেডও আমরা দেখেছিলাম, ব্রিগেডের সমাবেশও দেখেছিলাম যে এটাকে সেফ ডেমোক্রেসি এবং ইউনাইটেড ইন্ডিয়া র্যালি এই নাম দেয়া হয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায় এই নামেই কিন্তু সভা করেছিলেন। তারপর ধর্মতলায় গণতন্ত্র বাঁচাও বা বিজেপির বিরুদ্ধে যে সোচ্চার হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ধর্ণা করেছিলেন, ধর্ণা আয়োজন করেছিলেন, সেখানেও কিন্তু কোনো দলীয় পতাকা দেখা যায়নি। সেখানেও কিন্তু ইউনাইটেড ইন্ডিয়া এবং সেফ ডেমোক্রেসি এই পোস্টার রেখেই কিন্তু ধর্ণা কর্মসূচি করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবং যেখানে চন্দ্রবাবু নাইডুকে পাশে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লির এই কর্মসূচির কথা ঘোষণা করেছিলেন। এবং সেই মতোই আজকে 10টা থেকে ধর্ণা শুরু হলেও যন্তর মন্তরে মমতা বন্দ্যোপাধ্যায় দুপুর 3টের সময় এই ধর্ণা মঞ্চে এসে পৌঁছবেন, এখনো পর্যন্ত তাই খবর আছে। অন্য চন্দ্রবাবু নাইডু, অখিলেশ যাদব, শরদ পাওয়ারের মতো নেতারাও কিন্তু এই ধর্ণা মঞ্চে আসবেন। এবং যেটা আমি বলছিলাম যে সমস্ত রাজনৈতিক দলের বিজেপি বিরোধী রাজনৈতিক দলের প্রতিনিধিরাই ধর্ণা মঞ্চে উপস্থিত থাকবেন। এবং এখান থেকে কিন্তু বিজেপি বিরোধী স্লোগান উঠবে রাজধানীর ময়দান থেকে। স্বাভাবিকভাবেই লোকসভা নির্বাচনের আগে যারা রাজনৈতিকভাবে যথেষ্ট তাৎপর্যপূর্ণ এবং বিজেপি শিবিরকে এবং মোদী সরকারকে যথেষ্ট চাপে রাখবে এই ধর্ণা, দিল্লির ময়দানে এই ধর্ণা, সেফ ডেমোক্রেসি ধর্ণা, সেটা বলাই যায়। এবং রাজনৈতিক মহলও কিন্তু তেমনটাই মনে করছে। কোয়েল, ধন্যবাদ তুহিন। আপাতত আবারও পরবর্তীতে যোগাযোগ করছি। আসি পরে খবরে। আগুনে গিলে খেয়েছে সোদপুরের বিলকান্দার চেয়ার কারখানা। এই কারখানাতে যারা কাজ করতেন তারা ঠিক আছেন তো? আগুন লেগেছে শুনেই একে একে ভিড় জমান পরিজনরা। না,
5 জনের এখনো পর্যন্ত কোনো খোঁজ নেই। বুক ফাটা কান্নায় জমতে থাকছে উদ্বেগ। সোমবার সোদপুরের বিলকান্দায় চেয়ার কারখানায় হঠাৎই আগুন। জানলা দিয়ে বেরোতে থাকে কালো ধোঁয়া। আগুনের লেলিহান শিখা গিলতে শুরু করে কারখানাকে। ভিতরে অন্তত 65 জন শ্রমিক ছিলেন। বাকিরা বেরিয়ে এলেও 5 জনের খোঁজ নেই। পরিজনেরা খবর পেয়ে উদ্বেগে ভিড় জমান। 24 ঘন্টা ধরে আগুনের সঙ্গে যুদ্ধ চলে দমকলের। না, অপেক্ষা পৌঁছয় হতাশায়। আদৌ বেঁচে আছেন তো প্রিয়জন? বেলঘড়িয়ায় বাড়ি। পুনে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পাশ করেন সঞ্জীব পড়িয়া। বয়স 22। 5 দিন আগে কারখানায় কাজ করতে আসেন। কিন্তু কোথায় সঞ্জীব? কালকে সকালবেলা বাড়ি থেকে কাজে আসে, তারপরে কোনো খবর পাওয়া যায় না। বাড়িতে 3টের সময় প্রায় ফোন আসে যে এরকম ঘটনা ঘটেছে। সুবোধ রায় সোদপুরের পানশিলায় বাড়ি। বাড়িতে 3 ছোট সন্তান। সুবোধের খোঁজ না পেয়ে চিন্তায় আত্মীয়েরা। কাল বিকেল 4টে থেকে এখানে দাঁড়িয়ে আছি, কোনো খোঁজ নেই, কোনো টেস্ট নেই। সে বেঁচে আছে কি নিখোঁজ হয়ে গেছে কি কোনো হসপিটালে ভর্তি আছে, কোনো প্রশাসন কোনো রকম কোনো খবরও দিচ্ছে না। মধ্যমগ্রামের নিত্যরঞ্জন রায় ও পল্টু দুয়ারিরও খোঁজ পাননি বাড়ির লোক। না আমাদের কিচ্ছুই বলেনি, কোনো খোঁজই নেই। কালকে রাত্রেবেলা ছিলাম আমরা, কোনো খোঁজই পাচ্ছি না আমরা কিছু। 4টের সময় আমাদের ওখানকারই একজন খবর নিউজ দেখে আমাদের খবর দিয়েছে। তারপর আমরা এখানে আসার পরে খবর পেয়েছি যে ওরা আটকে গেছে উপরে। কারখানায় কাজ করতেন মুন্না রায়ও। তিনি বেঁচে আছেন তো? পরিজনের গলায় উদ্বেগ। কোম্পানি বলে দিয়েছে কি ও নাই, ও জোরে ছাই হয়ে গেছে। 2 তলাতে ছিল, নামতে পারলো না। ঘটনাস্থলে স্থানীয় বিধায়ক অমিত মিত্র পৌঁছলে প্রিয়জনের দুশ্চিন্তায় ক্ষোভে ফেটে পড়েন নিখোঁজদের আত্মীয়রা। পাঁচজনই হবে নিখোঁজ, সেহেতু তাদের জন্য খুঁজে বের করার সমস্ত কাজ এই স্তরে শুরু হয়ে গেছে। কোথায় গেলেন 5 জন? কঙ্কালসার কারখানার ভিতর থেকে আদৌ ফিরবেন কেউ? 24 ঘন্টা পরে আগুন নিয়ন্ত্রণে এলেও উত্তর পাননি বাড়ির লোক। কারখানা কর্তৃপক্ষের বিরুদ্ধে সোদপুর থানায় অভিযোগ দায়ের করেছে সঞ্জীব পড়িয়ার পরিবার। আগামী দিনে আর কোনো অগ্নিকাণ্ড আর কাউকে নিখোঁজ করে দেবে না তো, এই চিন্তাই প্রত্যেকের মধ্যে। ক্যামেরায় অর্ঘ্য ভাদুরীর সঙ্গে অভিজিৎ চন্দ্র ও অরুণ ঘোষ, নিউজ 18 বাংলা, উত্তর 24 পরগনা। কান্দায় ভস্মীভূত চেয়ার কারখানায় এখনো পর্যন্ত 5 জন শ্রমিকের কোনো খোঁজ নেই। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে কার্যত গোটা কারখানা। আদৌ তার মধ্যে প্রাণের সন্ধান পাওয়া যাবে কিনা, আদৌ 5 জনের কোনো খোঁজ পাওয়া যাবে কিনা, এটাই এই মুহূর্তে এখন সব থেকে বড় প্রশ্ন। আজও তল্লাশি চালানো হবে। জিয়াউল আলম আমাদের প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে টেলিফোনে। জিয়াউল, আজকেও এই 5 জনের খোঁজে তল্লাশি চালানো হবে এবং এখন ঠিক কি পরিস্থিতি, তোমার কাছ থেকে একটু সার্বিকভাবে বিস্তারিত জানতে চাইবো। দেখো, সোমবার 11টা নাগাদ এই যে চেয়ার তৈরি কারখানায় আগুন লেগেছিল, 1, 2, 3 তলা পুরোপুরি ভস্মীভূত হয়ে যায়। দমকলের প্রায় 35টি ইঞ্জিন লাগাতে আগুন নিয়ন্ত্রণে আনলেও যে 5 শ্রমিক ওর মধ্যে আটকে পড়েছিল তাদের কিন্তু এখনো পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি। দমকলের আধিকারিকরা, পুলিশ এবং ডিজাস্টার ম্যানেজমেন্টের প্রায় 40 জন কর্মী কালকের কিন্তু সকাল থেকে তারা তল্লাশি করেছে, তাদের কিন্তু কোনো খোঁজ পাওয়া যায়নি। আজকে সকালে আবার নতুন করে 40 জনের টিম, ডিজাস্টার ম্যানেজমেন্টের 40 জনের টিম, তারা কিন্তু তল্লাশি কাজ শুরু করেছে। ইতিমধ্যেই কিন্তু দমকল এবং যে 5 শ্রমিকের যা আত্মীয় তারা কিন্তু নিউ ব্যারাকপুর থানায় অভিযোগ দায়ের করেছে, এফআইআর দায়ের করেছে এবং উল্টো দিকে বিলকান্দা যে পঞ্চায়েত রয়েছে সেই পঞ্চায়েতের পক্ষ থেকেও আজকের সমস্ত কাগজ খতিয়ে দেখে তারাও একটা অভিযোগ দায়ের করবে, এমনটি জানিয়েছে পঞ্চায়েতের পক্ষ থেকে। কিন্তু এই যে 5 জন শ্রমিক কোথায় আছে, কিভাবে আছে, আজও তারা বেঁচে আছে কিনা সেটা কিন্তু এখনো উত্তর দিতে পারেনি পুলিশ এবং দমকলের আধিকারিকরা। ধন্যবাদ জিয়াউল।
আসি পরে খবরে। মাধ্যমিক শুরুর দিনেই বিতর্ক, পরীক্ষা শুরুর কিছুক্ষণের মধ্যেই হোয়াটসঅ্যাপে ছড়িয়েছিল বাংলার প্রশ্নপত্র। তবে কি ফাঁস হয়েছে প্রশ্নপত্র? রিপোর্ট তলব শিক্ষামন্ত্রী এবং স্কুল শিক্ষা সচিবের। বিধাননগর সাইবার ক্রাইমে অভিযোগ দায়ের মধ্য শিক্ষা পর্ষদের। মঙ্গলবার থেকে শুরু হলো এবছরের মাধ্যমিক। এদিন ছিল প্রথম ভাষার পরীক্ষা। পরীক্ষা শুরু হয় সকাল 11:45-এ। তার কিছুক্ষণের মধ্যে হোয়াটসঅ্যাপে ঘুরতে থাকে বাংলার প্রশ্নপত্র। দুপুর 1:43-এ মধ্যশিক্ষা পর্ষদের উপসচিবের হোয়াটসঅ্যাপ নম্বরেও পৌঁছয় সেই মেসেজ। বিষয়টি নিয়ে ইতিমধ্যে বিধাননগর সাইবার ক্রাইমে অভিযোগ দায়ের করা হয়েছে। ডেপুটি সেক্রেটারি উপসচিব প্রশাসনের মোবাইলে একটি হোয়াটসঅ্যাপ মেসেজ আসে এবং সেখানে প্রথম একটি পেজ আসে, যেটা আমার টেস্টের এই পরীক্ষার প্রথম পেজটা। যে এই হোয়াটসঅ্যাপ করেছে প্রশ্নপত্র, সেইটা কিন্তু আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নেব। এটা সাইবার ক্রাইমকে দিয়েছি, ওরাই বার করবে কোথা থেকে এসছে। সূত্রের খবর, মূলত নদিয়া ও জলপাইগুড়ি থেকে ছড়ায় এই মেসেজ। ঘটনায় ক্ষুব্ধ শিক্ষা দপ্তর। এ নিয়ে পর্ষদ সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের কাছে রিপোর্ট তলব করেছেন শিক্ষামন্ত্রী। রিপোর্ট চাওয়া হয়েছে নদিয়া ও জলপাইগুড়ির 2 জেলা শাসকের কাছেও। 2 জেলা শাসককে রিপোর্ট পাঠাতে বলেছেন স্কুল শিক্ষা সচিব। মঙ্গলবারে ঘটনা প্রকাশ্যে আসায় আরও কঠোর মধ্য শিক্ষা পর্ষদ। পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন নিয়ে ঢোকা বন্ধ করতে নজরদারি আরও বাড়াচ্ছে তারা। তারপরও পরীক্ষা কেন্দ্রের ভিতর কারো কাছে মোবাইল মিললে কঠোর পদক্ষেপের নির্দেশ দেওয়া হয়েছে। ক্যামেরা পিন্টু সরকারের সঙ্গে সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা।